যতই হামজা চৌধুরী, সমিত সোম কিংবা প্রবাসী প্লেয়াররা বাংলাদেশ দলে আসুক না কেন, বাস্তবতা হলো আগামী 15-20 বছরেও বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলার ধারে কাছেও যেতে পারবে না। বাংলাদেশ ফুটবল তিলে তিলে ধ্বংস হয়েছে এদের লোভ, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে। এই ভিডিও রিসার্চ করতে গিয়ে একজন ফুটবল ভক্ত হিসেবে আমার রাগ লেগেছে, কষ্ট হয়েছে, কারণ আমাদের সত্যি এই করুণ অবস্থায় পড়ার কথা ছিল না। এত পটেনশিয়াল থাকা সত্ত্বেও ওয়ার্ল্ড কাপ আসলে অন্য দল নিয়ে মেতে থাকার প্রয়োজন ছিল না। ঢাকার করাইল বস্তির এক ছেলে নাজমুল ছোটবেলা থেকে বস্তির অলিগলি ঘুপচিতে ফুটবল নিয়ে দৌড়ে বেড়ায়। যেই তার খেলা দেখেছে সেই বলেছে যে এই ছেলেটা স্পেশাল। সময়ের সাথে সাথে নাজমুল বড় হয়, এখানে ওখানে তাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয় ফুটবল খেলার জন্য, কিন্তু সেটা দিয়ে তো আর পেট চলে না। ঘরের 3টা ভাই বোন, আস্তে আস্তে মা বাবারও বয়স হতে থাকে এবং এই সব কিছুরই ভার এসে পড়ে নাজমুলের উপরে। পেটের টানে একটা সময় এসে নাজমুল ফুটবলটা তুলে রাখে, গিয়ে কাজ নেয় বস্তির পাশে একটি অটো গ্যারাজে। পেটের দায়ে চাপা পড়ে যায় তার স্বপ্ন এবং শখ। এখন ধরুন নাজমুলের জন্ম ব্রাজিলের একটি বস্তিতে। বস্তির গলি গুপচিতে ফুটবল নিয়ে দৌড়ে বেড়ানোই ছিল তার কাজ। অভাব তার নিত্যদিনের সঙ্গী, কিন্তু তাও ফুটবলের টানে এখানে ওখানে গিয়ে খেলতে থাকে নাজমুল। এভাবেই একদিন সমুদ্রের পাড়ে ফুটবল খেলার সময় ভিতিনহো নামের এক লোকের নজরে পড়ে সে। সাও ভিসেন্তে নামের একটি ফুটসাল টিমে তার জায়গা হয়। সেখান থেকে সে যায় সান্তোস এফসির একাডেমিতে। আর এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। নিজের মেধা এবং পরিশ্রমের উপর ভর করে সে শুধুই উপরে উঠতে থাকে। হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন গল্পের এই নাজমুল আসলে আমাদের সবার পরিচিত নেইমার দোস সান্তোস জুনিয়র। ব্রাজিলে জন্ম নেওয়া নেইমার আর আমাদের নাজমুলের গল্পের শুরুটা কিন্তু একই, কিন্তু শেষটা আলাদা। আর এই ভিন্ন এন্ডিংই আমাদের ফুটবলের দৈন্যদশার কারণ। একটা দেশ যেখানকার জনসংখ্যা প্রায় 18 কোটি, যাদের ফুটবল উন্মাদনা নিয়ে সারা বিশ্ব অবগত, যে অঞ্চলের প্লেয়াররা একসময় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে টক্কর দেওয়ার সক্ষমতা রাখত, সেই অঞ্চলের ফুটবলের এই দৈন্যদশা আসলে কিভাবে হলো? কেন বাংলাদেশ ফুটবলে সোনালী অতীত নিয়ে আমাদের পড়ে থাকতে হয়? কেন বিশ্বমানের ফুটবলার দলে এনেও খুব একটা দূরে যাওয়ার সম্ভাবনা আমাদের নেই? আর কিভাবে আপনার আমার আবেগ এবং প্রতিভার উপরে এটা জাস্ট মুতে দেয়, এই সব কিছুর উত্তর খুঁজবো আজকের ভিডিওতে। সো let's get started. ভিডিও শুরু করার আগে কমেন্ট সেকশনে জানান যে আপনি কার খেলা দেখে কোন সময়টায় ফুটবলের প্রেমে পড়েছেন। আমার জন্য সেটা ছিল 2010-এর ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা এবং মেসির খেলা দেখার মাধ্যমে। তারপর তো বার্সেলোনার খেলা দেখতে দেখতে অন্যরকম একটি ভালো লাগা তৈরি হয়ে যায়। আপনাদের উত্তরটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এখন এখানে খেয়াল করলে দেখা যাবে যে আমাদের বেশিরভাগেরই হয়তো বাইরের কোনো দেশ বা বাইরের কোনো প্লেয়ারের নাম নিতে হবে। বাংলাদেশের লিগের খেলা আমরা কয়জনই আসলে দেখি, তবে শুরুটা কিন্তু এমন ছিল না। সাবকন্টিনেন্টের ফুটবল ইতিহাসে আমাদের ছাপ রাখা শুরু সে 1898 সালে কলকাতা লিগ প্রতিষ্ঠার মাধ্যমে। শিবদাস ভাদুরী, তেজাস শর্মা কলকাতার মাঠে বাংলাকে চেনাচ্ছিল। তবে বাংলায় ফুটবলের জোয়ার আসে ফেনীর হাবিবুল্লাহ বাহার যখন কলকাতা মোহামেডানকে কলকাতা লিগের ফার্স্ট ডিভিশনে নিয়ে যায়। এদিকে সেই সময় রায় বাহাদুর, সুরেন্দ্রনাথ রায় ঢাকায় ওয়ারি ক্লাব প্রতিষ্ঠা করেন। বর্তমান বাংলাদেশের বুকে এটি দিয়ে ফুটবলের যাত্রা শুরু। এই ক্লাবের সাথে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, তাজহাট ফুটবল ক্লাব, ময়মনসিংহ মোহামেডান ক্লাবগুলোকে ঘিরে বাংলা ফুটবলে দেখা যায় নতুন ধরনের জোয়ার। ঢাকার নবাব পরিবারের অর্থায়নে 1920-এর মধ্যে 3টি ডিভিশনে ঘরোয়া লিগ শুরু হয়ে যায়। একই সাথে রাজশাহী, ময়মনসিংহে বিভিন্ন রিজিওনাল কাপও শুরু হয়। বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ওই যে স্ট্রাকচারটা, সেই সময় আমাদের দেশের ফুটবলের কোয়ালিটি আসলেই ইউরোপের দেশগুলোর মতো করে এগোচ্ছিল। যেটার রেজাল্ট হিসেবে আমরা পাই সৈয়দ আব্দুল সামাদ নামের এক ফুটবল জাদুঘরকে। ছোট্ট একটা গল্প বলি, চায়নার সাথে আমাদের একটি ম্যাচের বাকি আর 15 মিনিট। সেই সময় ভারতবর্ষ পিছিয়ে ছিল 3 গোলে। আব্দুল সামাদকে কোচ খেলায়নি, কারণ ইনজুরি ছিল। তিনি কোচকে রিকোয়েস্ট করলেন যে তাকে নামাতে, 15 মিনিটে সে 4টি গোল দিয়ে দেখাবেন, এমন কথা সে কোচকে বলে। শেষমেশ কোচ বাধ্য হয়ে তাকে নামায় অ্যান্ড পুরো স্টেডিয়ামকে তাক লাগিয়ে দিয়ে এই লোক আসলেই 15 মিনিটে 4টি গোল করেন। বলা হতো ভারতবর্ষ যদি ইংরেজদের আন্ডারে না থাকতো, তাহলে এই সৈয়দ আব্দুল সামাদ ইজিলি ওয়ার্ল্ডের বেস্ট 11-এ জায়গা করে নিত। দেশভাগের পর হাবিবুল্লাহ বাহার চৌধুরীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান ফুটবল অসম্ভব দ্রুত গতিতে এগোতে থাকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রতিষ্ঠা করে পুরো এশিয়ার টপ ক্লাবদের ঢাকায় আনা হয়, যেটা আজকের দিনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সমতুল্য বলা যেতে পারে। পূর্ব পাকিস্তানের এমন ডমিনেশন পশ্চিমে সহ্য হয় না। তারা নিয়ম করে দেয় যে কোনো ক্লাবের মূল একাদশে 5 জনের বেশি পূর্ব পাকিস্তানি প্লেয়ার খেলতে পারবে না।
অনেকের মতে আমাদের ন্যাশনাল টিমের পাইপলাইনে এই সিদ্ধান্ত আর মুক্তিযুদ্ধের পর বিধ্বস্ত একটি দেশের অর্থনৈতিক অবস্থা যে ধাক্কা দিয়েছিল সেটা আমরা আর কাটিয়ে উঠতে পারিনি। তবে ক্লাব পর্যায়ের চিত্র ছিল কিন্তু ভিন্ন। বাফুফে প্রতিষ্ঠা হওয়ার পর রিজিওনাল এবং লোকাল লিগগুলো থেকে বেশ ভালো প্লেয়ার কিন্তু উঠে আসছিল। আমাদের মনে মুন্নাকে কলকাতার ফার্স্ট ডিভিশন লিগে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেই সময় সাউথ এশিয়ার রেকর্ড ট্রান্সফার ফি 20 লাখ টাকা দিয়ে আবাহনী কিনে নিয়ে আসে। 1999 থেকে 2005 সালের মধ্যে আমরা পরপর 3 বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলি। এছাড়াও কোরিয়া চায়নার সাথে সমানে সমানে লড়াই করত আমাদের প্লেয়াররা। কাজী সালাউদ্দিন, মনোয়ার হোসেন নান্নু, শামসুল আলম মঞ্জু, অমলেশ সেন, বাদল রয়, আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, জুয়েল রানা, ইনাদের নাম ছিল মানুষের মুখে মুখে। এখন এখানে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, এরকম পর্যায় থেকে তো আমাদের আসলে ওয়ার্ল্ড ফুটবলে খুব ভালো একটি নাম প্রতিষ্ঠা করা দরকার ছিল। সেইখান থেকে আমরা এই পর্যায়ে আসলে কিভাবে এলাম? উপরে যাদের নাম বললাম তারা সবাই কিন্তু জেলা এবং বিভাগীয় পর্যায়ে খেলে ক্লাব ফুটবল খেলে আসা প্লেয়ার। কেউই কিন্তু শুরু থেকে আবাহনী কিংবা মোহামেডানে খেলেনি। পুরো বিশ্বে ন্যাশনাল টিমগুলো এভাবেই তৈরি হয়। উদাহরণ হিসাবে স্পেন এবং ফ্রান্সের কথা বলি। স্পেনের 2010 সালের বিশ্বকাপ জয়ী দলের মূল একাদশের 11 জনের 11 জনই ছিল স্পেনের লা লিগার প্লেয়ার। 2024 সালে তাদের ইউরো জয়ী দলটাও কিন্তু একই। 2010-এর পর 2012-তে তারা ইউরো জেতে এবং তারপর তারা কিন্তু একটু শেকি হয়ে যায়, কিন্তু এই 2024-এর মধ্যেই তারা আবারও তাদের টিমটাকে কিন্তু গুছিয়ে ফেলেছে। এই অল্প সময়ের মধ্যে তাদের পাইপলাইন থেকে একই ক্যালিবারের প্লেয়ার বের করে আনতে পেরেছে। ফ্রান্স গত 60টি বিশ্বকাপের মধ্যে 4টির ফাইনাল খেলেছে। ফ্রান্স দলের বেশিরভাগই প্লেয়ারই কিন্তু নিজেদের লোকাল লিগ থেকে উঠে আসা। এই ট্রেন্ডটা আসলে সবসময় চলে এসেছে। যেই দেশের লোকাল লিগ যত ভালো, সেই দেশের বিশ্বকাপ বা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সম্ভাবনা তত বেশি। আর পৃথিবীর যে কোনো ফুটবল প্লেইং নেশন থেকে আমাদের ফুটবল লিগের চিত্র একদমই আলাদা। এখন এখানে কিছু পাবলিক এসে বলতে পারেন যে ভাই, বাংলাদেশ তো একটা গরিব দেশ, এখানে নুন আনতেই পান্তা ফুরোয়, সাথে বিভিন্ন ঝামেলা তো লেগেই আছে। ফুটবল খেলার পেছনে এত সময় এত টাকা কিভাবে দিবে? তাদের জন্য 2026 বিশ্বকাপে খেলা কয়েকটি দলের নাম বলি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সেনেগাল এবং কেপ ভার্দে। কঙ্গোতে এখনো মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বাজে সিভিল ওয়ারগুলোর একটি চলছে। সেনেগালের 40% বেশি মানুষ প্রবল দারিদ্র সীমার নিচে বসবাস করে। আর কেপ ভার্দে জনসংখ্যা 5,30,000। যুদ্ধ, দারিদ্রতা এগুলোকে হার মানিয়ে এই দেশগুলো বিশ্বকাপে খেলতে এসেছে। কেপ ভার্দের টোটাল জনসংখ্যা আমাদের দেশের একটি ছোট শহরে এঁটে যাবে। তারাও কিন্তু বিশ্বকাপ খেলে, কিন্তু আমরা পারি না। এখানে টাকা, জনসংখ্যা, কালচার সমস্যা না, সমস্যা হচ্ছে দুর্নীতি এবং অবহেলা। গত 16 বছরে বাংলাদেশে একটি জেলা পর্যায়ে বাফুফে সাপোর্টেড কোনো ফুটবল লিগ হয়েছে? বিভিন্ন জায়গায় ডিসিদের অর্থায়নে জেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট হয় যেখানে বিশ্ববিদ্যালয়গুলো খেলে, কিন্তু এর বাইরে যেই প্লেয়াররা ওই টুর্নামেন্টগুলোতে ফাইনাল, সেমিফাইনাল খেলে তাদেরকে নার্চার করা কোনো স্টেপ কি আছে? আমাদের জাতীয় লিগে খেলা দলগুলোর বিভাগীয় বা জেলা পর্যায়ে কোনো স্কাউট আছে? দ্য সিম্পল অ্যান্সার ইজ নেই। ইনফ্যাক্ট 2024 সালের আগে আমাদের ডোমেস্টিক লিগ 14 বছর ধরে মাঠেই নামেনি। 14 বছর কি করেছে বাফুফে এই 14 বছরটাতে? সালাউদ্দিন আহমেদ 16 বছর বাফুফের প্রেসিডেন্ট ছিলেন। তার 16 বছরের মধ্যে 12 বছরেই তিনি লিগ নামাননি, কিন্তু প্রতিবারই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হয়ে দেশের ফুটবলকে বাঁচাতে না পারলেও দুর্নীতিতে এক ধাপও পিছিয়ে ছিল না বাফুফে। ফিফা এবং এএফসি থেকে আমরা বছরে 20 থেকে 22 কোটি টাকা পাই। বছর বছর এই টাকার বিনিময়ে আমরা আসলে কি পেয়েছি বা কি করেছি? 2009 থেকে 2012 পর্যন্ত বিপিএল নামের একটি টুর্নামেন্ট শুরু করার চেষ্টা হয়। শুরু হলো, প্লেয়ারদের স্যালারি দেওয়া হতো না, ম্যাচ স্কেজুলের কোনো আগামাথা ছিল না, বন্ধ হয়ে যায়। পরে বছরগুলোতে রুট লেভেলে ফুটবল রেভলিউশনের কথা হলো, কিন্তু দিন শেষে ওগুলো আসলে কাগজের গলবের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল। টাকা কিন্তু বাফুফের কাছে আসছে। একটা সময় ফিফা নড়ে চড়ে বসলো। আমাদের জেনারেল সেক্রেটারি আবু নাইম সোহাগ 2 বছরের জন্য ব্যান খেলো ফিফা থেকে ফান্ড মিসম্যানেজমেন্টের জন্য। এর ঠিক আগেই আমাদের নারী দল অলিম্পিক কোয়ালিফায়ার খেলতে যেতেই পারেনি। কেন? টাকার অভাব। অর্থের অভাবে এবার নারী অলিম্পিকের বাছাইয়ে অংশ নিতে পারছে না ছোটনের দল। একটি 18 কোটি মানুষের দেশের ফুটবলের জাতীয় সংস্থা তার দেশের মেয়েদের কোয়ালিফায়ার খেলতে যাওয়ার টাকা দিতে পারে নাই। এই বাফুফে আবার বাংলাদেশের নারী ফুটবল জাগরণে ক্রেডিট নিতে চায়। যদি এটা সত্য যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা প্রাইমারি স্কুল টুর্নামেন্ট 2011-এর মধ্য দিয়ে বাংলাদেশ নারী ফুটবলের একটি জাগরণ শুরু হয়, কিন্তু এরপরে পুরো ক্রেডিট কোনসিন্দুরের মেয়েদের এবং তাদের কোচ গোলাম রাব্বানীর। মেয়েদের এই দলটা একের পর এক ট্রফি এনেছে, এমনকি সাফও জিতে এসেছে। সিলেটে তাদের খেলা দেখার জন্য স্টেডিয়ামে
50,000-এরও উপরে মানুষ জড়ো হয়। সিলেটের স্টেডিয়ামের সেই ধারণ ক্ষমতাই ছিল না। সেই মেয়েরাই নাকি অলিম্পিক কোয়ালিফায়ার খেলতে যেতে পারে না টাকার অভাবে। দুর্নীতি কতটা গভীরে গেলে এই অবস্থা হয় চিন্তা করুন। এর মধ্যে আবার বাংলাদেশ ফুটবলে একটি স্পেসিফিক কোম্পানি ঢোকার মাধ্যমে বেশ কিছু সমালোচনা শুরু হয়েছে। তাদের বানানো ক্লাবটি থেকেই নাকি এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের প্রায় সব প্লেয়ারকে নেওয়া লাগে। তারা কোচকে প্রেসার দেয়, বাফুফেকে প্রেসার দেয়। চিন্তা করুন, একটি ডোমেস্টিক লিগের টিম ন্যাশনাল টিমের কোচকে প্রেসার দেয় তাদের প্লেয়ার নেয়ার জন্য। সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে এত কিছু জেনে বুঝো আমরা কিছু করতে পারি না, স্পেশালি আমাদের স্পোর্টস জার্নালিস্টরা। তামিম ইকবাল কী খাচ্ছে, মিঠুন আলীর মন খারাপ কেন, এইসব নিয়ে বেশিরভাগ জার্নালিস্ট নিউজ করতে ব্যস্ত। অ্যাকচুয়াল নিউজ এদের থেকে কখনো বের হয় না। আসলে খালি স্পোর্টস জার্নালিস্টদের দোষ দিয়ে লাভ নেই, দেশের পুরো মিডিয়ারই আসলে এই অবস্থা। বাংলাদেশ ফুটবলের দিকে যদি 2025 সালের আগে আপনি তাকান, আপনার একদমই ভালো লাগবে না অ্যাকচুয়ালি কে দেখে এসব খেলা। তবে এই সময়টায় বাংলাদেশ ফুটবলের জন্য লাইফলাইন হিসেবে হাজির হলো হামজা চৌধুরী। আমরা হয়তো বা অনেকে বুঝতেই পারি না যে আমরা কোন ক্যালিবারের একটি প্লেয়ারকে আমাদের দলে পেয়েছি। এই হামজা চৌধুরী আসার কারণে বাংলাদেশ ফুটবলে একটি বড়সড় ঝড় শুরু হয়েছে। বিদেশি লিগে খেলা প্লেয়াররা বাংলাদেশে খেলা চিন্তা করছে, অলরেডি এর এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তারা যদি আসে তাহলে প্রভাব খাটিয়ে জাতীয় দলে পজিশন ধরে রাখা কিছু বিলো অ্যাভারেজ ক্লাব প্লেয়ার খুব বিপদে পড়ে যাবে। একটা কনফ্লিক্ট তৈরি হবে, যার খবর আমরা মাঝে মধ্যেই কিন্তু পাই। এমনকি কোচ নির্বাচনেও সেই জিনিসটার ইম্প্যাক্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই কনফ্লিক্ট আসলে প্রয়োজন, কারণ হামজারা যদি জিতে যায় তাহলে বাংলাদেশ ফুটবল আবারও লাইনে আসবে, আর যদি না জিতে তাহলে হয়তো আরও কয়েক জেনারেশন এই ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থন করেই কাটিয়ে দিতে হবে। ক্রিকেটে বাংলাদেশ এখন ব্যাকফুটে, ফুটবলের দিকে মানুষ তাকাচ্ছে, বিদেশি প্লেয়াররা আসছে, স্পন্সরের কখনোই অভাব হবে না। এখন যদি না হয় আমরা কখনোই আসলে দাঁড়াতে পারবো না, আর এটা 18 কোটি দেশের পাগলা ফুটবল ভক্তের জন্য হবে একটি লজ্জার ইতিহাস। আলটিমেটলি ফুটবলকে গোড়া থেকে সাজাতে হবে, প্রান্তিক পর্যায় থেকে ফুটবলার তুলে আনার ব্যবস্থা করতে হবে। উপজেলা ভিত্তিক একাডেমি, ক্লাব, স্কাউট টিম বানানোর প্রয়োজন। একজন প্রতিভাবান প্লেয়ার ধাপে ধাপে আসলে উপরে ওঠে, কেউই হুট করে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে খেলা শুরু করে না। দুর্নীতি এবং অব্যবস্থাপনা দূর করলে আমাদের ফুটবল সত্যিকার অর্থে অনেক দূর যেতে পারবে। আমাদের ছেলে মেয়েদের পরিস্থিতি নাজমুনের মতো হবে না, নেইমারের মতোই হবে। এটা কবে হবে জানি না, তবে আমাদের কথা বলে যেতেই হবে। বাংলাদেশের মতো ক্রেজি ফ্যান বেস খুব অল্প দেশেরই আছে। ফিফাও চায় এমন দল বিশ্ব পর্যায়ে ভালো করুক, এগিয়ে আসুক। জাস্ট চিন্তা করুন, বাংলাদেশ যদি কোনোভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে যায় কি ধরনের পাগলামি হবে, জাস্ট একবার কল্পনা করে দেখুন। আমি স্বপ্ন দেখি আমাদের নেক্সট জেনারেশন বাংলাদেশের কোনো প্লেয়ারের, বাংলাদেশের কোনো ক্লাবের খেলা দেখে ফুটবলের প্রেমে পড়বে, আর বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশকে একবার হলেও ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ড স্টেজে দেখতে চাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন, অন্যদের সাথে শেয়ার করুন, এবং এরকমই আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা।